আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং একই সাথে রয়েছি আমি আফসানা সুরাইয়া। উত্তরার মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরে গেল আরও 2 শিশুর প্রাণ। 9:30টায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী দগ্ধ আইমানের মৃত্যু হয়। দুপুরে মৃত্যু হয় দগ্ধ মাকিনের। সে মাইলস্টোনের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 33-এ। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, অন্তত 15 জন সুস্থ হওয়ায় আগামীকাল থেকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এদিকে চীন ও সিঙ্গাপুরের চিকিৎসকদের প্রতিনিধি দল দগ্ধদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে ছোট্ট আইমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে নেওয়া হয় শেষ গন্তব্যের উদ্দেশ্যে, যে মাত্র 10 বছরের আয়ুষ্কাল নিয়ে পৃথিবীতে এসেছিল। আইমানের পরিবার সন্তানের জন্য দোয়া চেয়েছেন, জানিয়েছেন 4 দিন আগেও স্বাভাবিকভাবে কথা বলেছে সে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, শুক্রবার রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিই এবং সাথে সাথে ভোর 5:45টার দিকে ওকে আমরা ইনটিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। বাচ্চার বাবার সাথে আমরা কথা বলি এবং মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়াটা আমি নিজে থেকে সম্পন্ন করে আসছি। সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্যসেবার মহাপরিচালক ও সচিব। জানান, হাসপাতালটিতে ভর্তি 6 থেকে 7 জনের অবস্থা এখনও সংকটাপন্ন। দগ্ধদের সুস্থ করতে সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ করছেন স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে। আমাদের এই ইনস্টিটিউটের যে আমাদের নিজেদের দেশীয় হাসপাতাল, তাদের 6টা ইউনিট আছে এবং প্রতিটা ইউনিটের ইউনিট প্রধান আছে এবং সহকর্মীবৃন্দ মিলেই চিকিৎসা চলছে এবং বিভিন্ন রোগীদেরকে ক্যাটাগরিক্যালি ভাগ করা হয়েছে, যে বেশি খারাপ যারা মাঝে এবং যাদেরকে অল্প চিকিৎসা দিয়ে ছুটি দেওয়া যাবে, সেই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, আহতদের উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর বিষয়ে এখনো বাইরের চিকিৎসকরা দিক নির্দেশনা দেননি। আমরা একটা রোগীকে দেশের বাইরে নিব কিনা বা যে হসপিটালে যাবে তাদের মতামতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়ে এই রোগীটাকে ভালো করতে পারবেন কিনা সেই মতামতের ভিত্তিতেই কিন্তু করা হয়। এদিকে যেসব রোগীর অবস্থা উন্নতির দিকে, শনিবার থেকে তাদেরকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর অন্যান্য হাসপাতালে এখনো 51 জন দগ্ধ রোগী ভর্তি আছে। তাদের জন্য এখন শুধু উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে স্বজনদের অপেক্ষা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দর্শক, রাজধানী জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, হাসপাতালের সার্বিক চিত্র কি দেখছেন আমাদের জানাবেন, এবং সেই সাথে যারা গুরুতর আহত যারা রয়েছেন তাদের চিকিৎসা কেমন চলছে সেই বিষয়ে জানাবেন বিস্তারিত। রাজধানীর যে বার্ন ইনস্টিটিউটে কিছুক্ষণ আগে আরেকজন শিশুর মৃত্যু হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মৃতের সংখ্যা নিয়ে দাঁড়ালো 33 জনে এবং বার্ন ইনস্টিটিউটে 15 জনের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এবং 40 জনের শিশু কিন্তু এখন চিকিৎসাধীন রয়েছে এই চিকিৎসা কেন্দ্রে এবং তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। এখানে কিন্তু চীন থেকে যে চিকিৎসক দল এসেছে তারা কিন্তু চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। এখানে কিন্তু সিঙ্গাপুর এবং ভারতের চিকিৎসা দলও রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নজরদারি জোরদার করা হয়েছে। র্যাব, পুলিশ, বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু যে শোক তৈরি হয়েছে, সেই মানুষ যদি জড়ো না হয় এবং এখানে মানুষ যদি সরিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু বারবার বলছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ঠিক মানুষ থেকে খুব
কম নিয়ে যাতে করে মানুষ ভিড় করতে না পারে সেদিকে কিন্তু তারা বারবার নির্দেশনা দিচ্ছেন। এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এখন আর রক্ত বা কোনো রক্তের প্রয়োজন নেই, এটি সরকার থেকেই দেয়া হবে। এবং সব মিলে বলতে গেলে এখন মোট 15 জনের মতো কিন্তু এখানে কালকে তাদের ছাড়া হতে পারে এবং 15 জনের মধ্যে 4 থেকে 5 জনকে ছাড়া হবে। এবং এই ছিল রাজধানীর বান ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত 8ম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনিমকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুরে দাফন করা হয়েছে। শরীরের বেশিরভাগ দগ্ধ হয়ে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। একই হাসপাতালে দগ্ধ আইমান নামে 10 বছরের আরেক শিক্ষার্থীর দাফনের প্রস্তুতি চলছে শরীয়তপুরে। বিমান বিধ্বস্তের ঘটনায় স্কুল থেকে ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ হওয়া মা আফসানা প্রিয়ার দাফন সম্পন্ন হয়েছে গাজীপুরের কালিয়াকৈরে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলটির শিক্ষিকা মাসুকা বেগমকে বিমান বাহিনীর পক্ষ থেকে দেয়া হয়েছে গার্ড অফ অনার। যিনি তার নিজের জীবন বাজি রেখে অনেক শিশুর জীবন রক্ষা করেছেন, আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এত শিশু মারা গেছে, এই যে এত মায়ের কোল খালি হচ্ছে, যে এইভাবে যেন মারা না যায়। যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা এরকম ভুল কাজ যেন আর না করে। বিমান প্রশিক্ষণ কেন আবার শিক্ষালেখা দেওয়া হলো? এত ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিপূরণ কে দেবে বলেন? আমরা চাই যেন এইরকম বাংলাদেশে ঘটনা আর না ঘটে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উমায়ের নূর আশফিক, বুরহানুদ্দিন বাপ্পি ও মোহাম্মদ মুহিত হাসান আরিয়ানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। সকালে দিয়াবাড়ি তারাটেক মেইন রোডে তাদের পারিবারিক কবরস্থানে মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় বিমান বাহিনী প্রধান ও তার সহধর্মিনী বাফওয়ার সভানেত্রী সালেহা খান নিহত 3 শিশুর পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের বাসায় যান। বাংলাদেশ বিমান বাহিনী যে কোনো প্রয়োজনে নিহত আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ভিন্ন প্রসঙ্গ, দেশের সাম্প্রতিক ঘটনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা বলছেন, জাতীয় ঐক্যের কাছে সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে, সফল হবে না নির্বাচন পেছানো ষড়যন্ত্র। তারা আরও বলছেন, অভিজ্ঞতার অভাবে নানা বিতর্কে জড়িয়ে পড়ছে অন্তর্বর্তী সরকার। দেখুন রুদ্র রফিকের রিপোর্ট। শুক্রবার সকালে উত্তরার দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, তাদের কার্যক্রম দৃশ্যমান নয়। সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে এবং সরকার যদি সত্যিকার হতে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। দুপুরে তুরাগ থানার নয়নগরে একই দুর্ঘটনায় নিহত সাদিয়া আক্তারের পরিবারের খোঁজখবর নেন স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, মাইলস্টোনের ঘটনায় ঘোলাপানিতে মাছ শিকারে তৎপর একটি গোষ্ঠী। এর চেয়েও খারাপ অবস্থার মধ্যে বাংলাদেশের নির্বাচন হয়েছে, সুতরাং নির্বাচনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমরা মনে করি এইসবকে উত্তোলন করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে। পরে তুরাগের নিশাতনগর এলাকায় একই ঘটনায় নিহত সাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেবে জনগণ। নির্বাচন পিছিয়ে দেওয়ার যারা চিন্তা ভাবনা করছেন বলে কেউ কেউ অনুমান করছেন, কিছু বাস্তবায়িত হবে না। জনগণের ঐক্যের কাছে জনগণই জয়যুক্ত হবে, ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে। অন্যদিকে বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ করে দলের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রুদ্র রফিক, RTV, ঢাকা।
জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো অভিযোগ নেই উল্লেখ করে ক্ষমতায় গেলে জামায়াত নেতাকর্মীদের মতো দেশকে নিয়ন্ত্রণ করবে বলে জানালেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। জামায়াত নারীদের ঘর বন্দি করবে এমন ভয় দেখানো হলেও দলের নারী কর্মীরা চাকরিসহ স্বাভাবিক জীবনযাপন করে বলে জানান ডাক্তার শফিক। বলেন, জামায়াতের শাসনে সংখ্যালঘু সহ দেশের সবাই সম অধিকার ভোগ করবে। জামায়াতের বিজয় কোনো দলের নয়, বরং মানবতার বিজয় বলেও উল্লেখ করে সবার সহযোগিতা চান জামায়াতে ইসলামের আমির। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারি। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। লড়াই এখনও শেষ হয়ে যায়নি। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, সে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সুনামগঞ্জে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এমন এক দেশ যেখানে বাস আর বিমানের ফিটনেস থাকে না, মানুষের ফিটনেস থাকে না, রাষ্ট্রের ফিটনেস থাকে না। মুজিববাদ মানে কেবল মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব না, মুজিববাদ মানে ফ্যাসিবাদ, মুজিববাদ মানে গত 50 বছরের বিভাজনের রাজনীতি, মুজিববাদ মানে গুম, খুন, ধর্ষণ এবং মানবাধিকার হরণের রাজনীতি, মুজিববাদ মানে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা এবং বাকশাল কায়েমের রাজনীতি। যেই লক্ষ্যে মার্চ টু ঢাকা করেছিলাম, সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা বিপ্লব এবং গণ-অভ্যুত্থানের মধ্যে ফ্যাসিবাদ উৎখাত করেছিলাম, আমরা এখন গণতান্ত্রিক ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। বিএনপি এবং জামায়াত এ নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে। বিএনপি নেতাদের মতে এখনও পিআর পদ্ধতির জন্য দেশ উপযুক্ত নয়, যারা নির্বাচনে জিততে পারবে না তারাই পিআর চাইছে। আর জামায়াত বলছে এতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, ভারসাম্য তৈরি হবে ক্ষমতার। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন পিআর পদ্ধতিতে স্বচ্ছ ভোট করা সহজ, তবে এ নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য সবচেয়ে জরুরি। বিস্তারিত দেখুন আতিকা রহমানের রিপোর্টে। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা এখন তুঙ্গে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে যেখানে আসন বণ্টন হবে প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। যদি কোনো দল মোট ভোটের শতকরা 10% পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে 30টি আসন পাবেন। জাতীয় ঐক্যমত্য কমিশন থেকেও এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিএনপি নেতারা মনে করছেন, যারা নির্বাচন পেছাতে চায় তারা পিআর চাচ্ছে। পিআরের মাধ্যমে আবারও ফ্যাসিবাদ তৈরি হবে। সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। কিছু কিছু দল তারা ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা ভোট পাবে না, সুতরাং এখন থেকে বিএনপিও যাতে ক্ষমতা না যেতে পারে এবং নির্বাচনও যাতে না হতে পারে, এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে কাজ করে। মুখে হয়তো তারা এটা সারা বলে না, কিন্তু আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি, আমরা তাদের মনোভাব বুঝতে পারি। জামাত নেতারা বলছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নমিনেশন বাণিজ্য ও একক কর্তৃত্ব বন্ধ হবে। সংসদে ছোট দলগুলোরও প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। পিআর পদ্ধতি যদি ভোট হয়, তাহলে জনগণের ইচ্ছার প্রতিফলনটা যথাযথভাবে ঘটে। সাদিলিজুরের সময় আমরা সরকারের অংশীদার ছিলাম, আমরা তো এগুলো দেখেছি। 8 সালে আমরা সরকারে না থাকলে আমি পার্লামেন্টে ছিলাম, দেখেছি। এখানে একচ্ছত্র যে পাওয়ারটা তৈরি হয় আসনের কারণে, টোটাল মেজরিটি হলে কিন্তু ইচ্ছা মতো সংবিধান সংশোধন করে, তাহলে আইন প্রণয়নের টোটাল নিয়ন্ত্রণটা একটা দলের হাতে কিন্তু জিম্মি হয়ে যায়। আর পিআর যদি হয়,
সংখ্যানুপাতিক হারে কিন্তু এখানে টোটাল মেজরিটির সম্ভাবনা নাই, এখানে একটা ব্যালেন্স তৈরি হবে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন পিআর পদ্ধতির সুবিধা অসুবিধা দুটোই আছে। লেভেল প্লেইং ফিল্ড ও কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত হলে উচ্চকক্ষ, নিম্নকক্ষ ও পিআর পদ্ধতি সুফল পাওয়া যাবে। পিআর সিস্টেমটা ছোট দলগুলোকে আর মানে পার্লামেন্টে আসতে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তাদেরকে আসন যাতে তারা পায় পার্লামেন্টে, এই সমস্ত ক্ষেত্রে তারা পিআর সিস্টেমটা ইজ এফেক্টিভ। হ্যাঁ, পিআরের আরেকটা প্রবলেমও আছে যে আনস্টেবল গভর্নমেন্ট ফর্ম করে, কারণ পিআরের থ্রুতে দেখা যায় যে মোস্টলি কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করছে এবং এই কোয়ালিশন গভর্নমেন্টের স্থিতিশীলতা কম হয়। নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের পর সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটা দ্রুত নির্ধারণ করা জরুরি বলেও মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। আতিকা রহমান, RTV, ঢাকা। দর্শক, সংবাদে পর্যায়ে নিয়ে নিচ্ছে হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে সারজা থাকছে। ফেনী সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি 2 যুবক নিহত, চাঁপাইনবাবগঞ্জে গুলিবিদ্ধ আরও 2 যুবক। এবং ভোলায় নিম্নচাপের প্রভাবে সকাল থেকে বইছে ঝোড়ো বাতাস, 3 নম্বর সতর্ক সংকেত, 10টি রুটে নৌ চলাচল বন্ধ। ফেনীতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি 2 যুবক নিহত হয়েছে। ভোরে পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে এই ঘটনা ঘটে। এরা হলেন মিল্লাত হোসেন ও মোহাম্মদ আফসার। বিজেপির ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে গুথুমা এলাকা দিয়ে তারাকাটা বেড়ার কাছে গেলে মিল্লাত ও আফসারকে লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে আরও 2 বাংলাদেশি যুবক আহত হয়েছেন। ভোরে সিংনগর বিওপি সীমান্তে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন স্থানীয় সেলিম ও সুমন। ভোলায় নিম্নচাপের প্রভাবে সকাল থেকে ঝোড়ো বাতাস বইছে, জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। মেঘনা ও সাগরে মোহনার উত্তাল ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইলিশা ফেরি ও লঞ্চঘাটের পন্টুন। বৈরী আবহাওয়ায় ভোলা থেকে লক্ষ্মীপুর, মনপুরা, বেতুয়া, ঢাকা সহ অভ্যন্তরীণ 10টি রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নোয়াখালী হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা 14 জেলেসহ একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড। গেল রাতে উদ্ধার হওয়া জেলেদের উপজেলার সূর্যমুখী ঘাটে পৌঁছে দেওয়া হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, উপকূলীয় এলাকায় সমুদ্রে বিপদে থাকা জেলেদের সহযোগিতা করতে কোস্টগার্ড সবসময় প্রস্তুত। এছাড়া যে কোনো ধরনের অপরাধ দমনে এই বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে থাকে। ক্ষোভ, দ্রোহ আর প্রতিবাদের অপর নাম জুলাই। জাতির উপর চেপে বসা দৈত্যাকার স্বৈরাচারের পতনের ঘণ্টা বাজে গেল জুলাইতে। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, এমন সাহসী উচ্চারণে ভয়ে কেঁপে ওঠা দানবের বুলেটে গত জুলাইতে ঝাঁঝরা হয় শত সহস্র তরুণের বুক। গণমাধ্যমে প্রকাশ না পেলেও নিভু নিভু অন্তর্জালে যেটুকু ভিডিও প্রকাশ পায় তাতেই কেঁপে ওঠে ক্ষমতাসীনদের মসনদ। মাইদুর রহমান রুবেল তুলে ধরছেন আলোচিত ঘটনার খণ্ডচিত্র। 16 জুলাই 2024 কোঠা প্রথা বাতিলের দাবিতে কমপ্লিট শাটডাউন চলাকালে রংপুরে আবু সাইদের প্রশস্ত দুহাতে ছড়ায় বিপ্লবের স্ফুলিঙ্গ। 10 মিটার দূর থেকে পুলিশের ছড়রা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বুক। অসংখ্য ছিদ্রযুক্ত বুক দেখে তার মা আক্ষেপ করে বলেছিল, মোর বেটাক মারলো কেন? ও তো কাউকে মারতে যায়নি। চাকরি চাওয়াটা কি অপরাধ? ফাইয়াজের মায়ের কষ্ট, যে ছেলে তাকে ছাড়া ঘুমাতেই পারত না, কবরে কি করে একা শুয়ে আছে সে। পানি লাগবে পানি,
আজও কানে বাজে সেই শব্দ, মুগ্ধের মুগ্ধ করা ধ্বনি। উত্তাল জুলাইয়ের রাজপথে তৃষ্ণা নিবারণের ফেরিওয়ালা বাংলার কারবালায় পানি বিলাতে গিয়ে দানবের বুলেটে হারিয়েছেন প্রাণ। বিলাপ করে মুগ্ধের মা বলেছিলেন, এবার জুতোটা না হারালেও হারিয়ে গেল বুকের মানিক ছেলেটাই। পুলিশের গুলিতে মারাত্মক আহত নাফিসের দেহ ঝুলছিল রিকশার পাদানিতে। রিকশা চালকের ভাষ্যমতে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি পুলিশ। হাসপাতালে ঘুরে ঘুরে রক্তক্ষরণে প্রাণ দিতে হয় নাফিসকে। আহত ছেলের খবর নিতে ঢাকা মেডিকেলে পাগল প্রায় বাবা। পুলিশের গুলিতে 17 বছরের তরুণ ইমাম তাইমের বুক ঝাঁঝরা হয়েছে আগেই। পুলিশে চাকুরি করা ময়নাল হোসেন তার ঊর্ধ্বতনকে ফোনে বলেন, একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে স্যার? 18 জুলাই দাবি আদায়ে চলছিল কমপ্লিট শাটডাউন। সাভারের আশুলিয়ায় পুলিশের আর্মড পার্সোনেল ক্যারিয়ার এপিসি থেকে ফেলে দেওয়া হয় ইয়ামিনকে। হাড়গোড় ভেঙে দেয়া সেই ছবি নাড়িয়ে দিয়েছিল বিশ্ববিবেক। প্রশ্ন উঠেছে, যাত্রাবাড়ি এলাকার 4 বছর বয়সী শিশু আহাদের কি দোষ ছিল? নারায়ণগঞ্জের 6 বছর বয়সী রিয়া গোপীরই বা কি অপরাধ ছিল? স্বাধীন দেশে বাসার ছাদে খেলা করতে গিয়ে প্রাণ দিতে হলো কেন? যক্ষের ধনপ্রিয় সন্তান হারিয়ে পাগল প্রায় পরিবারগুলো। কত স্বপ্নের প্রদীপ নিভে গেছে ফেসিবাদের বুলেটে। তার বিচার কি পাবে পরিবারগুলো? জনতার আন্দোলনে বারুদ হয়ে ওঠা স্লোগানগুলো পতন ঘটিয়েছে ফেসিবাদের দানবকে। বিপ্লবে আগুন হয়ে উঠেছিল, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। হৃদয় বিদারক এমন বেদনার উপাখ্যান যেন আর লেখা না লাগে, সেই বিশ্বাস রেখে এগিয়ে যেতে চায় নতুন বাংলাদেশের সাহসী নাগরিকরা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। পটুয়াখালীর কালাইয়া শাহেদা গফুর জেনারেল হাসপাতালে ফ্রি সিজারিয়ান রোগীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বেলা 12টায় হাসপাতালের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতালের পরিচালক ডাক্তার মারওয়ান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ফাতেমা আক্তার জুথি, ডাক্তার রেদওয়ানুল্লাহ রাকিব, ডাক্তার সামিউল আজিম রাহিম, ডাক্তার উম্মে হানি সাউদা ও মার্কেন্টাইল ব্যাংকের কালাইয়া শাখা প্রধান আল মামুন। এই অনুষ্ঠানে ফ্রি সিজারিয়ান অপারেশনে 12 জন রোগী তাদের সন্তানদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠানের শুরুতে এই 12 জন রোগীকে ফুলেল শুভেচ্ছা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জের চর ধলেশ্বরী গ্রামে চলাচলের জন্য নেই কোনো সড়ক। শীতলক্ষা নদী আর নদীর মোহনায় ঘেরা এই গ্রামের বাসিন্দাদের চলাচলের জন্য একমাত্র ভরসা ছোট্ট ডিঙ্গি নৌকা। তবে প্রাকৃতিক দুর্যোগ কিংবা গভীর রাতে সেই সুযোগটুকু থাকে না। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। নারায়ণগঞ্জের চর ধলেশ্বরী গ্রামের আয়তন 15.46 একর। প্রায় 3000 মানুষের বসবাস হলেও তাদের চলাচলের জন্য নেই কোনো সড়ক ব্যবস্থা। সড়কপথ না থাকায় কৃষিপণ্য বাজারজাত, চিকিৎসা সেবা নিতে যাওয়া সহ নানা রকম দুর্ভোগে পড়তে হয় জনসাধারণকে। দীর্ঘদিন ধরে নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। কোনো চোর ডাকাত যদি এই দিকে থেকে আসে, পুলিশে ফোন দিল, পুলিশ আওয়ারও কোনো থাকে না। শান্তিনগরের সাথে যদি অ্যাটাচ করে দিত, আমাদের এলাকার মানুষের সাথেও একটা যোগাযোগ ভালো হইত। আমরা চাই যে আমাকে এই জায়গাটা আপনারা দয়া কইরা আমাকে মালিকানা কইরা দিলে আমাকে উপকার হইব। নদীর উপর দিয়ে একটা ছোট করে হলো সেতু দেওয়া হোক। লুবি দিকে অসুস্থ থাকে, তাই এটা নিয়ে যাওয়া বহুত কষ্ট হয় আমাদের এই এলাকার জন্য একটি ভালো যোগাযোগের ব্যবস্থা অথবা একটি ব্রিজ বা সেতু, যে কোনো একটা বিকল্প কিছু করার জন্য মাননীয় কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের দাবিটি তুলে ধরছি। বর্ষা মৌসুমের পরই কাজ শুরু করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বর্ষার সিজনটা গেলে আমরা আশা করছি যে আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে বা সেপ্টেম্বরে আমরা এই মাটির রাস্তাটা আগে করব, তারপরে দেন ওখানে আমরা হেডিং বোর্ড করব আর কি। গ্রামের বাসিন্দাদের ভোগান্তি বিবেচনায় দ্রুতই সেতু বা সড়ক পথ করে দিবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। আবরার মাহি, আরটিভি।
ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোশাররফ হোসেন ও একরাম হোসেন নামে দুই ভাই নিহত হয়েছেন। গেল রাতে উপজেলার পাঁচগাছিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ পেছন থেকে একটি বাস দাঁড়িয়ে থাকা পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় গুরুতর আহত দুই ভাইকে জেলার জেনারেল হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তাদের। অন্যদিকে নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। সকাল ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ভারতের রাজস্থানে একটি স্কুল ভবনে ছাদ ধসে অন্তত ৬ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দেশটির স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ঘটনার সময় ভবনটিতে প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন। ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে নিশ্চিত করেছে এনডিটিভি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে কাজ করছে স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।